তুমি যদি একজন এসএসসি স্টুডেন্ট হও এবং ইতিহাসে সুপার কামব্যাক দিতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটা তাদের জন্য যারা বাস খেতে না বাস দিতে পছন্দ করে। তোমার পরীক্ষা যখনই হোক, প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসি, তুমি যে পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হও না কেন, এই ভিডিওতে আমরা তোমাদেরকে কিভাবে পড়লে তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং প্রপার গাইডলাইন তুমি আজকের এই ভিডিওতে পেয়ে যাবা। তোমার পরীক্ষার 10 দিন বাকি থাকুক, 20 দিন, 30 দিন, যে কয়দিনই বাকি থাকুক না কেন, এই ভিডিও যদি তুমি দেখো সব পরীক্ষা ভালো করতে পারবে। তোমাদের প্রথম কাজ যেটা, প্রথমে তোমাদেরকে সিলেবাস ও প্ল্যান চেক করতে হবে। প্রথমে দেখো তোমার এক্সামে কি আছে, এটা তোমাকে নিজের মতো করে গুছিয়ে ফেলতে হবে। তোমার বাংলা, ইংরেজি, ম্যাথ বা আদার যে সাবজেক্টগুলো আছে, তোমার প্রথম কাজ হলো সিলেবাসে কি আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস। অ্যান্ড তারপর তোমার স্কুলের টাইম এবং নিজের পড়ার টাইমের সাথে তোমাকে একটা ফুললি প্ল্যান রেডি করতে হবে। লিমন ভাইয়া, আপনি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তখন আপনার প্ল্যানটা কি ছিল, যেখান থেকে স্টুডেন্টরা কিছু না কিছু শিখতে পারবে? আমি কিন্তু কায়েস ভাইয়া ফার্স্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে সিলেবাস দেখার পাশাপাশি বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে তারপর দেখেছিলাম যে সিলেবাসের কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কয় বছরের প্রশ্ন দেখাটা আসলে জরুরি সেটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম। সো 10 বছরের প্রশ্ন দেখলে আমার মনে হয় ওদের মোটামুটি প্রিপারেশন ঠিক হয়ে যাবে। ওকে, তার মানে লিমন ভাই যেটা বলতে চাচ্ছে, অ্যান্ড আমিও যেটা রিলেট করতে পারতেছি, আমাদের টাইমে আমরা কিন্তু বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতাম। সো এটা নিয়ে আমরা পরবর্তী পয়েন্টে আরেকটু ভালোভাবে কথা বলতে পারবো যে কেন 10 বছরের প্রশ্ন বা কেন প্রশ্ন অ্যানালাইসিস করা এত গুরুত্বপূর্ণ। পরের পয়েন্টটাতে আমাদের আছে ডেইলি রুটিন ঠিক করা। লিমন ভাইয়া, আমি যদি একজন স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, স্টুডেন্টরা সবসময় আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাইয়া ডেইলি কত ঘন্টা পড়বো, আপনি কত ঘন্টা পড়তেন? তো এখানে ওদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 5 থেকে 6 ঘন্টা বের করতে হবে। এখন কেউ কেউ সকালে ভালো পড়তে পারে, ভোরবেলায়, কেউ সন্ধ্যায় ভালো পড়তে পারে, কেউ রাতে ভালো পড়তে পারে। ওদের উচিত হবে সকালবেলায় যে টপিকগুলোতে একটু ভাবতে হবে বা একটু ঠান্ডা মাথায় পড়তে হবে, এই টপিকগুলো আমাকে সকালে পড়তে হবে, ভোরবেলায়। কেউ যদি একটু মনে হয় বাংলার মতো সাবজেক্টগুলো যেগুলো আমি হয়তো একটু ধীরে সুস্থে পড়তে পারবো, এটা সন্ধ্যা নাগাদ পড়লে হবে। এবং রাতে তুমি রিভিশন এবং যে জিনিসগুলো পড়েছো সকালে ওটার উপরে টেস্ট দিতে হবে, অর্থাৎ আমি প্র্যাকটিস করতে হবে বিভিন্ন এমসিকিউ বা সিকিউগুলো। আচ্ছা, তার মানে তোমার সাবজেক্টগুলোর মধ্যে থেকে তোমার স্ট্রেংথ পার্ট, তোমার উইকনেস পার্ট, এইটা তুমি যখন ফাইন্ড আউট করে ফেলছো, এইটা ফাইন্ড আউট করার পর তখন তোমাকে টাইম ওয়াইজ এটাকে ভাগ করতে হবে। যেমন কারো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ বা ম্যাথ বা অন্যান্য কোনো গ্রুপ সাবজেক্ট, এই জিনিসগুলো ট্রাই করবো, মানে যেটা তোমার কাছে টাফ লাগে ওইটা সকালবেলা পড়তে হবে। কিন্তু ভাই এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 5-6 ঘন্টা তো আমরা পড়তেছি, এটা কনসিস্টেন্টলি পড়তে হবে। মানে আমি আজকে 5 ঘন্টা পড়লাম কিন্তু কালকে আমি আবার পড়লাম না, আবার পরশুদিন ছুটিতে গেলাম, এরকম হলে কিন্তু হবে না। সকালে পড়ি, সন্ধ্যায় পড়ি, রাতে পড়ি, আমাকে কনসিস্টেন্টলি প্রতিদিন 5-6 ঘন্টা পড়তে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, দেখো সারাদিন তুমি যা পড়ছো এইটা যদি তুমি রাতে ঘুমানোর আগে অ্যাটলিস্ট 30 মিনিটস বা 1 আওয়ার একটু টাইম নিয়ে প্র্যাকটিস করো বা রিভিশন করে ফেলো, এটা তোমার ব্রেনে লং টার্ম সেভ হয়ে থাকবে। সো আমাদেরকে সিলেবাস অ্যানালাইসিস করার পরে বা তোমার রুটিনটা ঠিকঠাক করার পর দেন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আমরা সকালে পড়বো বা রাতের দিকে পড়বো, নাকি আমরা অন্যান্য নিজের কনভিনিয়েন্ট কোনো টাইম অনুযায়ী পড়বো। ওকে, থার্ড, সাবজেক্ট অ্যান্ড টপিক ওয়াইজ আমাদেরকে আলাদা আলাদা করে ফেলতে হবে। এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে সব সাবজেক্টের সব টপিক কিন্তু পড়া লাগে না। আমরা কিন্তু দেখি যে কিছু নির্দিষ্ট টাইপের ম্যাথ বা টপিকই কিন্তু বারবার পরীক্ষায় আসে। সুতরাং তোমাদেরকে ওই যে বললাম প্রশ্ন অ্যানালাইসিস করবা, এটা করে তুমি আইডেন্টিফাই করবা যে কোন সাবজেক্টের কোন টপিকগুলো বারবার আসছে এবং সেটা দেখে ওটাতে বেশি ফোকাস করবা। তার মানে লিমন ভাইয়া, ওদের জন্য আমরা যে পয়েন্টারগুলো আনছি, যে 6টা পয়েন্টার নিয়ে আমরা আলোচনা করতেছি, সো ওরা যদি একটা ভালোভাবে ফোকাস করে, একটার সাথে ইন্ট্রা কানেক্টেড। আমরা যখন প্রথমে বললাম যে স্ট্র্যাটেজি করো, ওই স্ট্র্যাটেজি টাইমে আমরা যখন বললাম কোশ্চেন অ্যানালাইসিস করো, একটা স্টুডেন্ট যদি 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে ফেলে, ও কিন্তু বুঝে যাবে যে বাংলা বা বিজিএস বা অন্যান্য যে সাবজেক্ট সেটার কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে আর কোনটা থেকে আসতেছে না। তোমাদেরকে মনে রাখতে হবে সব সাবজেক্টের সব টপিক কিন্তু ইম্পর্টেন্ট না, সব টপিক থেকে প্রশ্ন আসে না। ওই যে বললাম না, তোমাদেরকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বোর্ডে দেখবা কোন টপিক বা কোন সাবজেক্টের কোন টপিক থেকে বারবার প্রশ্ন এসেছে। আরেকটা জিনিস, সব টপিক কিন্তু সিকিউ এমসিকিউর জন্য একইভাবে গুরুত্বপূর্ণ না গাইস ভাইয়া। কোনো টপিক কিন্তু সিকিউর জন্য গুরুত্বপূর্ণ তেমন এমসিকিউর জন্য কিন্তু আলাদা আলাদা কিছু টপিক আছে। সো ওগুলো কিন্তু ভালো করে পড়লে ওরা আরো ভালো রেজাল্ট করতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তোমাদের জন্য কিন্তু এসকিউ আছে। এই যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে বললাম, তো অনেক স্টুডেন্ট একটু কনফিউজ হয়ে যেতে পারো যে ভাইয়া আমাদের তো এসকিউ আছে, যে শর্ট কোশ্চেনগুলো বিগত 10 বছর স্টুডেন্টদের আসে নাই, এইগুলোর জন্য আমরা কি করব? যখনই তুমি কোনো টপিক পড়তেছো তোমাকে সবার আগে তোমার বোর্ড বইটা পড়তে হবে। তুমি যদি বোর্ড বইটা ভালোভাবে রিডিং পড়ো, তখন তুমি দেখবা কিছু এমন হেডিং আছে, তুমি বুঝে যাবা যে আচ্ছা ফাইন, এখান থেকে তো মানে তুমি ট্রাই করবা, তুমি যদি টিচার হইতা তাহলে তুমি কোশ্চেন কিরকম করে করতে, আগে নিজেকে এই কোশ্চেনটা আস্ক কর। তুমি যখন এটা ফাইন্ড আউট করে ফেলতে পারবা, মনে করো তোমার করতে বসলা যে আচ্ছা আমার এই চ্যাপ্টার আছে, আমি যদি এখান থেকে 5টা কোশ্চেন
বের করতে চাই, বা আমি যদি স্টুডেন্টকে কোশ্চেন করতাম তাহলে আমি কি কি কোশ্চেন করতাম, মানে বি ইয়োর ওন টিচার। তুমি যখন এটা ফাইন্ড আউট করে ফেলবা দেখবা তোমার এসকিউ, সিকিউ, এমসিকিউ পার্টগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো সাবজেক্ট এবং টপিক ওয়াইজ আমরা কিভাবে করে ফোকাস করে পড়বো এটা আমরা বুঝে গেলাম। এর পয়েন্টারটাতে আমাদের আছে এমসিকিউ এবং এসকিউ প্র্যাকটিস। এখানে কিন্তু কাইফ ভাই অলরেডি এসকিউর কথা বলছে। আরেকটা জিনিস হচ্ছে কাইফ ভাই ওরা কিন্তু প্রথমবারের মতো, বা ওদের কিন্তু এসকিউটা আগে ছিল না, হ্যাঁ। তো এসকিউটা নতুন আসছে। তো এসকিউটা যদি ওরা বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করতে যায় এটা কিন্তু পাবে না। সেক্ষেত্রে তোমরা দেখতে পারো যে তোমাদের সৃজনশীলের যে খ নাম্বারের প্রশ্নগুলো Yes. আসে, যেটা অনুধাবনমূলক, তোমরা ওইটা ভালো করে পড়তে পারো, এবং ওখানে কিন্তু যে প্রশ্নটা ওই প্যাটার্নের প্রশ্নই তোমার এসকিউতে আসবে। ইয়েস, এর পাশাপাশি দেখবা বাংলাদেশের এমন কিছু টপ স্কুল আছে যে স্কুলগুলোতে অনেক ট্রিকি টাইপের কোশ্চেন করে। দেখো, তোমাকে কিন্তু দুইভাবে প্রিপারেশন নিতে হবে। এক, যদি তোমার কোশ্চেন হার্ড আসে তাহলে কেমন কোশ্চেন হবে, যদি তোমার কোশ্চেন ইজি আসে তাহলে কেমন প্রশ্ন হবে। তুমি দেখবা, তুমি যদি তোমার মনে করো কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী কোনো 5টা স্কুল মনে করো তুমি ফাইন্ড আউট করলে, যেগুলো বাংলাদেশের টপ স্কুল, ওগুলোকে ফাইন্ড আউট করার পরে তুমি যখন দেখবা আচ্ছা এই স্কুলগুলোতে কেমন প্রশ্ন আসে, বিলিভ মি, তুমি যদি এই টপ স্কুলগুলোর কোশ্চেন এমসিকিউ এবং সিকিউগুলো অ্যানালাইসিস করো দেখবা এখান থেকেই তুমি একটা দুইটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। এটা তো বললাম সিকিউ এর পার্ট। এমসিকিউ এর ক্ষেত্রে কি করব, তুমি নিজে নিজে যা পড়ছো ওইটা তুমি দেখবা কোনো একটা টেস্ট পেপার বা মনে করো যে কোনো গাইড বুক, তুমি দেখবা লাস্টের দিকে, মানে প্র্যাকটিস পার্টে না কিন্তু একদম লাস্টে দেখবা তোমার নিজের এক্সাম দেওয়ার জন্য 30টা মতো আলাদা করে এমসিকিউ থাকে ওই টপিকের উপরে। ওইটা তুমি উইদাউট এনি প্র্যাকটিস, উইদাউট সিইং দ্য সলিউশন নিজে নিজে এক্সাম দিয়ে ফেলবা। তখন তুমি দেখবা যে তোমার মনে করো 30-এর ভিতরে 15 বা 20 পেলা, যেই 10টা ভুল গেছে, কেন ভুল গেল ওইগুলো তুমি ফাইন্ড আউট করে ফেলবা। দেখো, আজকে তুমি যেই কোশ্চেনটা ভুল করছো, তুমি যদি নিজেকে প্রমিস করো যে আজকে আমি যেটা ভুল করছি এইটা আমি এমনভাবে সলভ করবো এই এমসিকিউটা যাতে করে আমার পরবর্তীতে আর ভুল না যায়। দেখো, এই দুইটা পার্ট যদি তোমরা ভালো মার্ক ক্যারি করতে পারো তুমি কিন্তু এ প্লাস পাওয়ার রেসে অনেক আগে যাবা। এখানে কিন্তু আসলেই কাইফ ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছে, কারণ এসকিউ এবং এমসিকিউ এমন একটা জায়গা যেখানে মার্ক তোলা সহজ। মানে আমি যদি পড়ি তাহলে আমি ওখানে লিখে আসলে আমার টিচার কিন্তু মার্ক কাটতে পারবে না। সিকিউতে কিন্তু যখন লেখা হয় একটা টিচার চাইলেই মনে করো তোমার 10 মার্ক তো 1 2 2 3 এভাবে তোমাকে দিয়ে দিতে পারে, 8 দিতে পারে গড়ে। কিন্তু এমসিকিউতে তুমি যদি লিখো তোমার টিচার এখানে 0.5 দেওয়ার সুযোগ নেই, এসকিউতেও কিন্তু কমানোর সুযোগ নেই। সুতরাং এখানে অনেক ইজি মার্ক আছে। সো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, এবং এটা যেন তোমাদের মিস না যায় সেটা 100% ইনশিওর করতে হবে। ওকে, এরপরে পার্টটা হলো এই যে এতক্ষণ ধরে যে আমরা পড়লাম, যদি আমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস না করি, যে লিমন ভাই যেরকম বললো যে একদিন আমি অনেক বেশি পড়ছি আর একদিন মনে আমার কোনো খোঁজ নেই, আমি বইয়ের সাথে আমার কোনো মানে যোগাযোগই নেই, এরকম করলে হবে না। সো এই যে রেগুলারিটি মেনটেন করতে যদি তুমি চাও তাহলে তোমাকে উইকলি টেস্ট বা পারফরমেন্স চেক দিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে তুমি কতটুকু প্রোগ্রেস করতে পারলা এটা তোমাকে জাজ করতে হবে। দেখো এখানে লেখা আছে পারফরমেন্স চেক, মানে আমি 1 সপ্তাহ পড়লাম, পড়ার পর আমি কোনো পরীক্ষা দিলাম না, আমার মনে হচ্ছে আমি সব পারবো, কিন্তু পরবর্তীতে আসলে কিন্তু আমি সব ভুলে যাই। তোমাকে আগে দেখতে হবে তোমার পড়াটা কতটুকু ভালো হলো, পরীক্ষা দাও, চেক করো তুমি কত পেলা। এটার উপর ভিত্তি করে তুমি যখন উইকনেস পেয়ে যাবা পরবর্তী সপ্তাহে ওই টপিকগুলোতে তুমি আরেকটু ফোকাস দিয়ে পড়বা যাতে করে তোমার ভুলগুলো ঠিক হয়ে যায়। এখন কথা হলো ভাইয়া প্র্যাকটিস করব কোথা থেকে? এই যে তোমাদেরকে বললাম স্কুলের প্রশ্ন বা বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করো, এতদিন অনেক অ্যানালাইসিস করছো, এবার মনে করো তোমার প্রিপারেশন একটু হয়েছে, এবার তুমি উইকে এমন একটা বা দুইটা টাইম রাখবা যে হ্যাঁ এবার আমি একদম ফুললি এসএসসি পরীক্ষা যে 3 ঘন্টা আমি 3 ঘন্টা নিজের মতো করে এক্সাম দিব। ওই যে বললাম বি ইয়োর ওন টিচার, নিজে কোশ্চেন ফাইন্ড আউট করবা। মনে করো কিভাবে কোশ্চেন ফাইন্ড আউট করবা, আমি যখন তোমাদের জায়গায় ছিলাম আমি কিভাবে কোশ্চেনগুলোকে নিজের জন্য ফাইন্ড আউট করতাম, বা নিজের মডেল টেস্ট কোশ্চেন নিজে মেক করতাম, আবার নিজেই খাতা দেখতাম কিভাবে। মনে করো তুমি 2019 সালের কোন একটা বোর্ড, মনে করো ঢাকা বোর্ডের প্রথম 10টা কোশ্চেন নিলা, চট্টগ্রাম বোর্ডের 2022 সালের 21 থেকে 30 পর্যন্ত আরো 10টা কোশ্চেন নিলা, আবার কুমিল্লা বোর্ড তো তোমরা অনেকে কঠিন মনে করো, কুমিল্লা বোর্ডের মনে করো আবার 16 থেকে তোমার মনে করো 25 পর্যন্ত তুমি কোশ্চেন নিলা। এই যে 30টা কোশ্চেন তুমি এক জায়গা থেকে নিছো, নিয়ে তোমার 30টা এমসিকিউ তুমি ফাইন্ড আউট করলা। এবার সেম ভাবে মনে করো তুমি 7টা বোর্ড বা 7টা স্কুল থেকে তোমার 7টা বা 5টা বা তুমি যতগুলা সিকিউ এর উপরে এক্সাম দিতে চাও ওগুলো তুমি ফাইন্ড আউট করলা, শর্ট লিস্ট করে রাখলা। এরপরে থাকে আমাদের এসকিউ, এটাও ফাইন্ড আউট করলা। 3 ঘন্টা তুমি যদি নিজের মতো করে এক্সাম দেওয়ার পরে তুমি দেখবা যে ওকে ফাইন, একদম স্টপ ওয়াচ ধরে এক্সাম দিবা। মনে করো আম্মু ডাক দিল, এই একটু এইখানে কাজটা করে, না আম্মু আমি এক্সাম দিচ্ছি, এই কথা বললে আর তোমাকে ঝাড়ি টাড়ি দিবে না, বিকজ তুমি পড়তেছো। এভাবে তুমি যখন প্রতি উইকে
নিজে নিজে মডেল টেস্ট নিজে বানাচ্ছ, তার মানে এই দেখো তুমি যখন মডেল টেস্টে নিজে বানাচ্ছ তোমার নিজেকেই কিন্তু ব্রেন স্টর্ম করতে হচ্ছে যে তুমি টিচার হলে কেমন কোশ্চেন করতা। অ্যান্ড বিলিভ মি, এই একটা প্র্যাকটিস তুমি যদি টিল দ্য লাস্ট ডে তোমার যে সামনে যে এক্সাম আছে ওইটার জন্য তুমি প্র্যাকটিস করতে থাকো, তাহলে তুমি তোমার প্রোগ্রেস এভরি উইক এভরি মান্থ নিজেই ট্র্যাক করতে পারবা। এবং নিজের প্রোগ্রেসটা আসলে চেক করা গেলে বোঝা যায় যে আমি আসলে কতটা দূরে আছি বা কতটা এগিয়ে আছি, মানে রিয়ালিটির সাথে হ্যাঁ এই ব্যালেন্সটা কিন্তু আসলে করতে হবে। আমরা পরের পয়েন্টে যাই। লাস্ট পয়েন্টারটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমি অনেক কিছু পড়ছি, আমার অনেকগুলো টপিক আছে, আমি নির্দিষ্ট করে পড়লাম, আমি প্র্যাকটিস করলাম, বাট আমার ব্রেনে সব কিছু থাকতেছে কিনা এটা আমাদেরকে এনশিওর করতে হবে। এটার জন্য কি দরকার কাইফ ভাইয়া? রিভিশন। এবং রিভিশনের জন্য তোমাকে নির্দিষ্ট কিছু সময় ধরে তুমি এক একদিন এক এক সাবজেক্ট হতে পারে, অথবা 2টা সাবজেক্ট করে ভাগ করতে পারো, বা 3টা সাবজেক্টও ভাগ করতে পারো। সো এগুলো ভাগ করে তুমি প্রতিটা টপিক রিভাইজ করবা, যাতে করে যেগুলো তুমি পড়েছো ওগুলো তুমি ভুলে না যাও। আমাদের ব্রেনে কিন্তু কাইফ ভাইয়া আমরা যদি একটু আবার ফিডব্যাক না দিই বা একটু রিভাইজ না করি আমরা কিন্তু এটা মনে রাখতে পারি না। আচ্ছা, আমি অনেক দিন ধরে ঘাটাঘাটি করার পরে যখন আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি একটা ওয়ে বের করছিলাম যে কিভাবে করে সবচেয়ে বেস্টভাবে রিভিশন দিতে পারেন। এইটা ফলো করে আমার যখন এক্সাম হলে আমি ঢুকছি, আমার মনে আছে আমি 149তম রিভিশনটা এক্সাম হলে বসে দিয়েছিলাম। কিভাবে? দেখো, তুমি মনে করো বাংলার একটা কবিতা পড়ছো, আমি ধরে নিচ্ছি তুমি একটা কবিতা পড়ছো, পরবর্তী দিন তুমি যখন বাংলার আরেকটা কবিতা বা আরেকটা গল্প পড়তে যাবা, আগের দিন তুমি যা পড়ছো ওইটা তুমি একবার জাস্ট রিডিং পড়ে নিবা। এইভাবে তোমার যতগুলো সাবজেক্ট আছে, মনে করো তুমি ডে 1, আমি যদি আজকে তোমার ডে 1 ধরি, আজকে তুমি যা পড়ছো, যেই কয়টা সাবজেক্ট পড়ছো, এই সাবজেক্টগুলো তুমি পরবর্তী যেদিন কোনো একটা নতুন টপিক পড়বা, আগের দিনের টপিকটা পড়ে তারপর নতুন টপিক পড়বা। হ্যাঁ, অনেকে বলতে পারবে এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ইয়েস, এটা সময় সাপেক্ষ ব্যাপার, এজন্যই এইটা কেউ করে না। বাট বিলিভ মি, তুমি এই যে 5টা বা 10টা মনে করো এক সপ্তাহ 15 দিনের মধ্যে মনে করো তুমি 10টা টপিক কভার করছো, 12তম দিনে গিয়ে তুমি যখন আগের 11 দিনের পড়াটা পুরো রিভিশন করবা, তখন প্রথম 4-5 দিনের পড়া বিলিভ মি তোমার ব্রেনে এমনভাবে গেঁথে যাবে তুমি চাইলেও আর ভুলতে পারবা না। আর সো এখানে লিমন ভাই আমি যদি বলি, স্টুডেন্টদের জন্য সবচেয়ে টাফেস্ট কয়েকটা প্লেস হলো ইংরেজি আর ম্যাথ, কারণ ম্যাথে অনেক ধরনের সূত্র থাকে। সো ভাই আপনি কিভাবে ম্যাথে বা অন্যান্য সাবজেক্টের রিভিশন প্ল্যানটা কি ছিল? কারণ অনেক স্টুডেন্ট এই জায়গাটাতে একটু স্ট্রাগল করে। আমার কাছে যে প্ল্যানটা সবসময় কাজে লাগতো বা এখনও লাগে, সেটা হচ্ছে আমার টেবিলে আমি সূত্রগুলো লিখতাম এবং লিখে রেখে দিতাম। অর্থাৎ আমি দেখতেছি এখানে মানে দেখা যেত আর কি এরকম মানে আলাদাভাবে আমার কোনো জায়গায় যেতে হতো না, টেবিলে বসলে আমি সব কিছু দেখতে পারতাম। সো তোমরা থিওরিগুলো লিখে রাখতে পারো, তুমি যখন ম্যাথগুলো দেখতেছো তুমি রিভিশন দিতে দিতে থিওরিগুলো বারবার দেখো। সো আমি এই কাজটা করতাম, এবং ইংলিশের মতো জায়গায় আসলে আমাকে প্র্যাকটিস করতে হতো, ওখানে রিভিশন দেওয়াটাও কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করা। সো এই রিভিশনটা আমি বেশি বেশি লিখতাম, লিখে লিখে প্র্যাকটিস করতাম। তার মানে দেখো আলটিমেটলি তুমি এতক্ষণ পর্যন্ত যা যা আমরা তোমাদেরকে বললাম, ওইটা তখনই একটা ফ্রুটফুল বা বেনিফিশিয়াল একটা স্টেপ হবে তোমার জন্য যখন তুমি একদম এই লাস্ট স্টেপ রিভিশন পর্যন্ত আসতে পারবা এবং তোমার পড়াটাকে একদম স্ট্রাকচার্ড ওয়েতে গুছিয়ে আনতে পারবা। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে যে স্টেপগুলো আলোচনা করছি, লাস্ট 1 মিনিটে চলো আমরা একটু রিক্যাপ করে নিই। প্রথমে আমাদেরকে সিলেবাস অ্যানালাইসিস করতে হবে অ্যান্ড আমাদের পুরো প্ল্যানটা গুছিয়ে আনতে হবে। 2 নম্বরে কি ছিল লিমন ভাই? এরপর আমাদেরকে নির্দিষ্ট টাইম সেট করতে হবে এবং কনসিস্টেন্টলি ওটাতে পড়তে হবে। থার্ড, তুমি লাস্ট মোমেন্টে কোন চ্যাপ্টারে তোমার প্রবলেম ওইটা ফাইন্ড আউট করে, অ্যান্ড ওই চ্যাপ্টারটা কি ইম্পর্টেন্ট নাকি না ওইটা তোমাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। দেন তোমাকে বেশি বেশি এমসিকিউ এবং এসকিউ প্র্যাকটিস করতে হবে, ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, যাতে করে তোমার এই জায়গাটাতে তুমি যাতে বড় একটা মার্ক ক্যারি করতে পারো, যাতে তোমার A+ পাওয়াটা তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। অ্যান্ড দেন আমাদের আছে এই যে তুমি সারা সপ্তাহে যা যা পড়ছো বা পুরো মাসে যা যা পড়ছো ওগুলোকে প্র্যাকটিস করো, যাতে তুমি তোমার প্রোগ্রেসটা নিজে নিজে ফাইন্ড আউট করে ফেলতে পারো। অ্যান্ড লাস্ট উই হ্যাভ, তোমাদেরকে রিভিশন দিতে হবে, অর্থাৎ এতদিন ধরে যা পড়ছি ওটা লাস্টে এসে আমাকে বারবার রিভাইজ করতে হবে যাতে আমার মাথায় এটা গেঁথে যায়। ওকে, সো এসএসসি 27 ব্যাচ, তোমরা যদি ইতিহাসে সুপার কামব্যাক দিতে চাও আরেকটা কিন্তু ওয়ে আছে। সেটা কি? এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের জন্য আমাদের একটা ডেডিকেটেড কমিউনিটি বা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে আমরা টিচাররা 24/7 অ্যাক্টিভ আছি। আমরা তোমাদের সাথে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ধরনের সাজেশন তোমাদেরকে প্রোভাইড করতেছি। সো গ্রুপটার নাম হলো এসএসসি 27 সুপার স্টুডেন্টস 10MS। এই গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি ভিডিওর কমেন্ট সেকশনে। লিমন ভাইয়া লাস্টে আর কিছু বলতে চান? সবাইকে একসাথে প্রিপারেশন নিতে হবে। তুমি যেই জায়গায় থাকো না কেন সেই জায়গা থেকে তুমি সুপার কামব্যাক দিতে পারবে যদি কিনা তুমি আমাদের এই প্ল্যানটা ফলো করো। কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গ্রুপে জয়েন করে ফেলো।